অনেকক্ষণ যাবৎ শত শত হাজার হাজার মানুষ প্রতীক্ষার প্রহর গুনছেন সেই ব্যক্তি, সেই প্রিয় মানুষ ডাক্তার লিটন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। ভাই এখানে এসে নেতা আছে, নেতা আছে, কোন যে নেতা? লিটন ভাই, লিটন ভাই, লিটন ভাই। আচ্ছা ঠিক আছে, আমি কথা শুরু করি, তারপরে স্লোগান দেওয়ার অনেক সময় চলে গেছে, স্লোগান দেওয়ার আরো সময় আছে, অসুবিধা নাই। আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই আমার জন্মস্থান এই ইউনিয়নের একেবারেই আমার নিজের জায়গার উপরে দাঁড়ায় আজকে এই সমাবেশের মত বিনিময় সমাবেশের সভাপতি, আমাদের দলের কাঁঠাল ইউনিয়নের আহ্বায়ক, প্রবীণ এবং ত্যাগী এবং নির্যাতিত এবং কারাবরণের ইতিহাস সমৃদ্ধ নেতা রুহুল ভাই উপস্থিত। আজকে আমার সাথে থানার আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, আমার সহকর্মীবৃন্দ, পৌরসভার সভাপতি উপস্থিত, এই ইউনিয়ন এবং থানা অঙ্গ সংগঠনের সংগ্রামী নেতৃবৃন্দ এবং এই স্টেজে আমার সাথে যারা নেতৃবৃন্দ উপস্থিত এবং সামনে বিভিন্ন ওয়ার্ড থেকে যদি যারা এসছেন তারা, এবং এই মাইকে বিভিন্ন জায়গায় বসে যারা বক্তব্য শুনছেন, প্রিয় কাঁঠালবাসী সবাইকে সালাম, আসসালাম আলাইকুম। বক্তৃতা তো এমন অবস্থায় আমি আসছি যখন মোটামুটি যা যা বলার দরকার, যা যা কথা হওয়া দরকার সবই হয়ে গেছে। এখন আমার যে অংশটা বাকি আছে সেটা হলো দুই তিনটা জিনিস। একটা হচ্ছে যে আসলে দেশের মধ্যে এখন আমার কাছ থেকে, আমি যেহেতু বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, জাতীয় পর্যায়ে বক্তব্য কি আছে, দেশে এখন আসলে কি অবস্থা বিরাজ করতেছে, আমরা কোথায় আছি, দেশ কোথায় আছে এবং সার্বিক পরিস্থিতিটা কি, এটা আমার মনে হয় আমি বলতে পারি, যেটা বক্তারা উল্লেখ করা নেই। আমার বক্তব্যের শুরুতে অত্যন্ত শ্রদ্ধার সাথে আমি স্মরণ করি আমাদের সেই সমস্ত ছাত্র জনতা ভাইদেরকে যারা তাদের জীবন দিয়ে আমাদের দেশকে দ্বিতীয়বার মতো স্বাধীন করল। সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র নেতৃবৃন্দ, জনতার একাংশ এবং আমাদের দলের সহ বিএনপি সহ রাস্তায় যারা আন্দোলনরত ছিল তাদের অঙ্গ সংগঠনের সকলের শাহাদাত যারা বরণ করেছে তাদেরকে আত্মার মাগফিরাত কামনা করছি, এবং যারা আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন আছে তাদের দ্রুত আরোগ্য কামনা করছি, এবং ভবিষ্যতে ছাত্ররা সুস্থ হয়ে ফিরে এসে এই দেশকে আবারও নেতৃত্ব দিবে সেই আশা থেকে আমি আমার বক্তব্য শুরু করছি। দেশ এখন যে জায়গায় আছে এই জায়গাটা আমরা বলতে পারি যে আমরা
খুব একটা স্থিতিশীল অবস্থায় নেই। এটা খুবই স্বাভাবিক। দেশের মধ্যে যে সরকারটা, এই সরকারের নামই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। বাংলায় যেটা ভালোভাবে বাংলা করলে যেটা মানে দাঁড়ায়, কিছু সময়ের জন্য ওনারা আসছে। আমরা এর আগে তত্ত্বাবধায়ক সরকার জানতাম, যারা নির্বাচনকে সামনে রেখে আসতো 3 মাসের জন্য। কিন্তু এই সরকারের সময়সীমাটা যেহেতু আমরা কোথাও সংবিধান অনুযায়ী নাই, এই জন্য এই সরকারেরও আসলে বলারও তাদের স্কোপ হচ্ছে না যে আসলে তারা কতদিনের জন্য আসছে। তবে ডেফিনেটলি তারা বাংলাদেশের মানুষের যে চাহিদা এবং এই যে ছাত্র জনতার আন্দোলনের ফলে যে দেশটা যে একটা পরিবর্তন, সেইটাকে সামনে রেখেই তাদের কার্যক্রম ওনারা চালিয়ে যাচ্ছেন। আমি মনে করি আমাদের সকলেরই উচিত এই সরকারকে সর্বতোভাবে সহযোগিতা করা এবং এই সরকার যেন সারা বাংলাদেশে মানুষের চাহিদার দিকে খেয়াল রেখে তারা তাদের কাজ এগিয়ে নিয়ে যেতে পারে। সেজন্য আমরা শুধু বিএনপি না, সকল দলেরই উচিত ওনাদেরকে সহযোগিতা করা। ওনারা ডেফিনেটলি একটা ব্যাপারে ওনারা বলে ফেলছেন, যেটা যেটা মানে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে বারবার বলছিলাম, সেটা হচ্ছে যে নির্বাচন রোড ম্যাপ চাইছিলাম আমরা। রোড ম্যাপ বলতে যেটা বোঝায় যে একটা রাস্তা, সেই রাস্তা আঁকা বাঁকা হতে পারে, কিন্তু রাস্তার শেষটা আমরা চাই, সেটাই হচ্ছে রোড ম্যাপ। ওনারা আমাদেরকে প্রধান উপদেষ্টা এবং ওনার প্রেস উইং আমাদেরকে জানিয়ে দিয়েছেন নির্বাচনটা ডিসেম্বর হতে পারে অথবা আগামী বছরের মাঝামাঝির মধ্যে করতে চায়। 2টা অপশন ওনারা রেখেছে। আমরা আশাবাদী যে সংস্কারের কথা বলা হচ্ছে, নির্বাচন যেদিকে যাচ্ছে, নির্বাচনের কাজ যেটা শুরু হয়েছে, ভোটার লিস্ট ইতিমধ্যে পত্রিকায় বিজ্ঞাপন দেওয়া হয়েছে, সেটাকে সামনে রেখে এগুলো ডিসেম্বর 2025-এর মধ্যে নির্বাচন কমপ্লিট করা সম্ভব। এবং আমরা সবগুলো রাজনৈতিক দল আমরা মনে করি অন্যান্য কোনো বড় কোনো বাধা না থাকলে মেজরিটি রাজনৈতিক দল তারা চাচ্ছে যে এই বছরই শেষ হোক এবং একটা রাজনৈতিক দল এই সরকারের দায়িত্বভার গ্রহণ করুক। এটা তো খুব স্বাভাবিক। আমরা যদি একটু ভিতরে ঢুকি তাইলে বোঝা যাবে, আমরা একটা দল করি বিএনপি, বছরের পর বছর বিএনপির নেতারা একজন আরেকজনের সাথে দেখা হয়, কথা হয়, সারা বাংলাদেশের নেতাদের কাউন্সিল হয়, তাদের মিটিং হয়, সবাই সবাইকে চিনি, সবাই সবাইকে জানি। সুতরাং এই দলের নেতাদের মধ্যে যখন একটা মন্ত্রিসভা হয় বা এই দেশ পরিচালনার দায়িত্ব যখন একটা সরকার নেয় একটা দলের থেকে, তখন তাদের মধ্যে একটা সমন্বয় থাকে, এটাই স্বাভাবিক। আজকে যদি আমরা এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দিকে তাকাই, এই ওনাদের তো আসলে কারোর সাথে কারো এইরকম সম্পর্ক ছিল না। ওনারা সবাই বিভিন্ন জায়গা থেকে এসছে এবং ওনাদের সবারই পেশা আবার আলাদা আছে এবং ওনারা সব জায়গায়, ওনারা যে যে জায়গায় কাজ করতেন সেই জায়গায় ওনারা অনেক পারদর্শী, অনেক ভালো। কিন্তু যখন এসে দেশ পরিচালনায় ওনারা একত্রিত হয়েছেন, তখন কিন্তু ওনাদের যে সমন্বয়টা, এই সমন্বয়ের ঘাটতি হওয়াটা খুবই স্বাভাবিক এবং সমন্বয়ের ঘাটতির কারণেই দেশে কিছুটা হলেও আজকে আমরা অস্থিতিশীল অবস্থার মধ্যে আছি। তো তারপরেও আমি বলবো যে বাংলাদেশের মানুষ নীরবে ওনাদেরকে ফুল সাপোর্ট দিয়ে যাচ্ছে। আমরা যদি বাজারের দিকে তাকাই, আমরা যদি আইন শৃঙ্খলার দিকে তাকাই, অনেক জায়গাতে কিছুটা ঘাটতি আছে, তারপরও মানুষ ওনাদেরকে দায়িত্ব দিয়ে ইলেকশন পর্যন্ত চায় যে ওনারা ইলেকশন পর্যন্ত একটা ভালো কিছু করে নিয়ে আসুক, এর মধ্যে সংস্কারও হোক, এর মধ্যে পরিবর্তনও আসুক, এর মধ্যে রাজনৈতিক দলগুলাও তাদের
ভুল ত্রুটিগুলা কারেকশন করে আসুক এবং একটা ভালো নির্বাচন হোক। ভালো নির্বাচন হলে মানুষ স্বচ্ছতার ভিত্তিতে ভোট দিতে পারে। প্রিয় এলাকাবাসী, আমরা সাধারণত নির্বাচনকে সামনে রেখে যখন আমরা কথা বলি তখন যে যার মতো করে কথা বলি। আমি যে প্রার্থী সে তো মনে করে যে তার থেকে ভালো প্রার্থী আর কেউ নাই, এটাই স্বাভাবিক, এবং তাকে ভোট দিলেই শুধুমাত্র মানে এলাকার সাথে কাজ করা হবে, কিন্তু অন্য কেউ জিতলে পরে সেটা হবে না। আমার পারসেপশন থেকে আমি ঠিক সেভাবে বলি না। আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রায় দীর্ঘ আমরা 2001-এর পরে আমরা কোনো স্বচ্ছ নির্বাচন পাই নাই। 2008-এর ইলেকশনে আমি ইলেকশন করেছিলাম, মঈনুদ্দিন ফখরুদ্দিনের ইলেকশন। সেখানে মঈনুদ্দিন সাহেব আওয়ামী লীগকে জিতায় আনার জন্য যে তরিকা ব্যবহার করেছিলেন, যে সেনাবাহিনী সহ অন্যান্যদেরকে বাহিনীগুলাকে ব্যবহার করে উনি আওয়ামী লীগকে ক্ষমতায় নিয়ে আসছিলেন, সবাই জানে। 2014 আমরা ইলেকশনে যাইনি, সেখানে বিনা ইলেকশনে 154 জনকে এমপি করা হয়। 2018-তে আমি নমিনেশন পেয়েছিলাম, সেইখানেও রাত্রেবেলা ভোট হয়ে গেল। আপনারা জানেন রাতে কিভাবে ভোট করেছে। 2024 সালে আমরা ইলেকশনে যাইনি, সেখানে দামি ইলেকশনে ভোট করে আওয়ামী লীগ আসছে। মানুষ 2001-এর পর থেকে আজ পর্যন্ত স্পেশালি বিশেষভাবে আমাদের যারা ইয়াং জেনারেশন, এই ইয়াং জেনারেশন তারা বারবার ভোট কেন্দ্রে গিয়ে প্রতারিত হল। তাদের ভোট দেওয়া হয়ে তারা গিয়ে দেখে ভোট নাই, অথবা তাদের ভোট কেন্দ্রে যেতে দেয় নাই, অথবা তারা যদি ভোট কেন্দ্রে গেলেও সেই ভোট তাদের পছন্দের প্রার্থীকে দিতে পারে না। তো এই যে অবস্থাটা, এটা দীর্ঘ সময় বাংলাদেশে হয়ে আসছে, এবং অতীত সরকার, বিগত সরকার অনর্গল মিথ্যা কথা বলে গেছে, জাতীয় সংসদে দ্বারা বলে গেছে, নির্বাচনের মাধ্যমে তারা নাকি সরকার গঠন করেছে। যাই হোক, তো এই যে 2-3টা জেনারেশন যারা ভোট দিতে পারে নাই, গত 15 বছরে 3টা ইলেকশনে ভোট, 2008 থেকে 2024, 8-এর ইলেকশন, 14-র ইলেকশন, 18-র ইলেকশন, 24-এর ইলেকশন, হিসাব মতে কিন্তু আমি ইনফ্যাক্ট 2006-এ যখন নির্বাচনে বিএনপি যাওয়ার কথা ছিল তখন নমিনেশন পাইছিলাম, আপনারা জানেন। ওই সময় আমি মাঠে ছিলাম, পরে তো 111 আসলো, আমরা চলে আসলাম। আমি দলের থেকে নমিনেশন পেয়েছিলাম 2006, 2008, 2018, যে 3বার বিএনপি ইলেকশন করতে চেয়েছে। হিসাব মতে কিন্তু এই 24-8-এ, আপনার যদি 6 থেকে 24 চিন্তা করি, তাহলে 18 বছর। 18 বছর মানে হলো মিনিমাম কমফোর্ট হলো 3বার এমপি এখান থেকে স্বচ্ছ ভোটে হওয়া উচিত ছিল। এখন আমি যদি বলি যে আচ্ছা, যারা ইলেকশন করে গেছে বিগত দিনে, এই ত্রিশালকে কেন্দ্র করে যারা ইলেকশন করে গেছে, আমরা যদি সবাইকে দেখি, আপনারা যদি বাসায় অনেক সময় ছবি রাখেন না, ফ্রেম করে ছবি রাখেন, আপনারা ফ্রেমের মধ্যে যদি ছবি রাখেন 2008-এর এমপি, 2014-র এমপি, 2018-র এমপি, 2024-এর এমপি, তারপরে যদি ফ্রেমটা খালি রাখেন 2025-এর এমপি কে হবে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে কি খুব বেশি অসুবিধা হবে আপনাদের? আমি মনে করি যে দীর্ঘ পথ চলায় আমার কাছে মনে হয়েছে যে এইবারের ইলেকশনে এমপি করার সিদ্ধান্তটা হবে সবচেয়ে সোজা। আপনারা জানেন কি করতে হবে, এবং আপনারা কম্পেয়ার করে, তুলনা করে, ওই যে খালি ফ্রেমটা আছে, ওই খালি ফ্রেমের মধ্যে যে ছবিটা রাখবেন, এটা তুলনা করেই রাখতে পারবেন কাকে রাখতে হবে, এবং এটা খুব অল্প সময়ে সিদ্ধান্ত নিতে পারবেন আপনারা। তো এই একটা অবস্থায় আগামী নির্বাচন 30 সালে হবে, সারা বাংলাদেশে হবে।
আপনারা এই বক্তারা বলে গেছেন, এলাকাবাসী হিসেবে ডেফিনেটলি আমার একদম ঘরের মানুষ হিসেবে বা আমি আপনাদের ঘরের মানুষ হিসেবে আমরা উভয়ই আসলে আমাদের একে অপরের সাথে বন্ধন অনেক শক্ত। এই শক্ত বন্ধন যেটা আছে সেটাকে পাড়া প্রতিবেশী, অঞ্চল, ওয়ার্ড, ইউনিয়ন মিলে কাঁঠাল হিসাবে পুরো চিন্তা করা যায়। সমস্ত কাঁঠাল মিলেই কিন্তু আমরা একটা সিদ্ধান্তে আসতে পারি, দলমত নির্বিশেষে। এখানে দলের জন্য যেমন আমাদের অত চিন্তা করার কিছু নাই। এই বিগত 2018 নির্বাচনে কাঁঠাল কিন্তু অলমোস্ট মেজরিটি ক্ষেত্রে সবাই কিন্তু একমত হয়েই ভোট দেওয়ার জন্য চিন্তা করেছে। এইবার এটার স্কোপ আরো বেশি। এখানে আমি দলের কথাও বলবো না, মতের কথাও বলবো না, এলাকার কথা বলবো। কাঁঠালের ভোট যা আছে সেই ভোটের যদি আমরা মনে করি যে কাঁঠালে এমপি রাখতে হবে, তাইলে কি সবাই একসাথে এক জায়গায় ভোট দেওয়া সম্ভব কিনা বলা হচ্ছে? তাইলে কাঁঠালের যদি এমপি রাখতে হয় তাহলে আপনারা একটা জায়গায় সবাই মিলে সম্ভব, এবং বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে আপনারা সবাই মিলে একটা প্রার্থীকে, আপনাদের প্রার্থীকে জয়লাভ করাতে পারেন যদি চান। কারণ এখানে তো দ্বিতীয় কোনো প্রার্থী নেই। এখন আপনি আসেন, আপনি তো কাঁঠালের ভোট দিয়ে আর এমপি করতে পারবেন না। কাঁঠালের ভোট দিয়ে আপনি আপনার প্রার্থীকে একটা ভালো জায়গায় নিয়ে দিতে পারবেন, কিন্তু এমপি করতে হলে আপনাকে আশেপাশের ভোট জোগাড় করতে হবে। এইখানেও আপনাদের অনেক বড় একটা সুবিধা হলো আপনাদের ডান পাশে 2টা ইউনিয়ন, আপনাদের বাম পাশে 2টা ইউনিয়ন। এই অঞ্চলটাকে আমরা বলি কেউ পূর্বাঞ্চল, কেউ বলি উত্তরাঞ্চল, কেউ বলি উত্তর পূর্ব অঞ্চল। এবং এই 5টা জায়গায়, ধানীখোলা থেকে শুরু করে বালিপাড়া পর্যন্ত, এই 5টা জায়গায় সর্বমোট ভোট, সারা ত্রিশালের যা ভোট তার 3 ভাগের 2 ভাগ ভোট হলো এই জায়গাটার মধ্যে আছে। এখন আপনারা যদি চিন্তা করেন যে কাঁঠালে এমপি রাখতে হবে, তাহলে সবচেয়ে সোজা কাজ হলো আপনার ডান দিকের 2 ইউনিয়ন, বাম দিকের 2 ইউনিয়ন সহ সবাইরে একটা ছাতার নিচে নিয়ে আসা, এবং এই একটা ছাতার নিচে আনার যে আঞ্চলিকতার টান, এটা ইতিপূর্বে খালেক সাহেবের সময় হয়েছে, আরো অনেকবারই সম্ভব। এইবার আপনারা নতুন করে একটা করতে পারেন, যেখানে একটা সিদ্ধান্ত নিতে পারেন আপনারা সবাই মিলে। 5টা ইউনিয়ন যদি এক হয়, আপনারা বলতে পারেন ত্রিশালের এমপি সিদ্ধান্তটা এই 5 ইউনিয়নে যে নিবে সে পক্ষে যাবে, আর কেউ এখান থেকে এমপি নিতে পারবে। আমি কি বুঝাইতে পারছি আপনাদের? মানে এই 5টা ইউনিয়নে আপনারা বললেন যে এমপি আজকে কাঁঠাল থেকে আছে, কালকে বৈলর থেকে একজন দাঁড়াইল তাকে দিলাম, পরশুদিন বালিপাড়া থেকে একজন হইল, পরশুদিন ধানীখোলার থেকে একজন হইল। আমরা বললাম যে 5টা ইউনিয়নের থেকে যোগ্য যে প্রার্থী হবে সেই এমপি হবে, আমরা সবাই মিলা আমাদের এইখানে রেখে দিব এমপি। তাইলে এইখান থেকে 3 ভাগের 2 ভাগ ভোট যদি একদিকে থাকে, তাহলে কি আর কারো পক্ষে নেওয়া সম্ভব হবে? এই জিনিসটা এইবার আপনাদের সুযোগ আসছে। এই সুযোগটা যদি কাজে লাগানো যায়, সেক্ষেত্রে আপনাদেরকে আপনাদের প্রার্থীর পক্ষে ডান দিকে বাম দিকে যাইতে হবে। আপনাদের আত্মীয়তার কারণেই যান, অথবা বন্ধু বান্ধবের কারণেই যান, অথবা ভোটের কারণেই যান, নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে আপনাদেরকে এই 4টা ইউনিয়ন কাঁঠাল থেকে আস্তে আস্তে করে চিন করে আপনাদের যেতে হবে। আপনারা যাবেন,
বসবেন, কথা বলবেন এবং আঞ্চলিকতার যে টানটা এটা এখান থেকেই উঠতে হবে। কাঁঠাল প্রথমে এই আঞ্চলিকতা দেখাবে যে আমরা কাঁঠালের সন্তানকে এমপি করতে চাই, সুতরাং দলমত নির্বিশেষে কাঁঠালে রাখতে চাই। আবার আশেপাশে কি বলতে হবে যে আপনারাও আমাদের সাথে থাকেন, কারণ আমাদের এই এলাকার যদি আমরা এমপি রাখতে চাই তাহলে আমাদের এই 5টা ইউনিয়ন একসাথে থাকতে হবে। এখন বলি যে এটা সুবিধা কি? মানুষ তো স্বার্থ করবে, কেন করবে না? প্রথম হলো যে কাঁঠাল কেন করবে? কাঁঠাল কেন করবে এটার উত্তর বিগত বিএনপির আমলে আমি দিয়ে গেছি, নাকি দেই নাই? বিএনপির আমলে যখন আমরা উন্নয়ন কাজ নিয়ে আসছি তখন স্বাভাবিকভাবে উন্নয়ন কাঠামো বেশি হয়েছে। তো অন্য ইউনিয়নগুলো কিভাবে এটার সাথে সম্পৃক্ত হবে? তাদেরও একই ব্যাপার। উন্নয়ন কাজের 2/3 অংশ অটোমেটিক্যালি এই 5টা ইউনিয়ন পাবে। যত উন্নয়ন কাজ আসবে তার 3/2 উন্নয়ন কাজ এই 5টা ইউনিয়ন পাবে। এটা হলো হিসাবের কথা, সমানুপাতিক হিসাবের কথা। সুতরাং আপনারা সবাইকে নিয়ে নিজেদের স্বার্থ দেখবেন যে কেন আমরা আগামী নির্বাচনে আমাদের এলাকার থেকে এমপি রাখতে চাই। এটা খুব স্বাভাবিক, সবাই রাখে। সব বাংলাদেশের সব জায়গায় গিয়ে দেখবেন এলাকার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বার পর্যন্ত বাড়িতে রেখে দেয়। সুতরাং এটা খুবই স্বাভাবিক। তো আমি মনে করি এই কাজটা এইবার কাঁঠালের মানুষজনকে শুরু করতে হবে। নির্বাচন ডিসেম্বর যদি হয়, আপনাদের হাতে মাত্র সময় আছে 11 মাস, এর মধ্যে বর্ষা আছে। এই শীতটাকে আপনাদের কাজে লাগাতে হবে এবং একই সাথে এই আপনাদের নির্বাচনকে সামনে রেখে যে একতাবদ্ধ, সেটার মধ্যে আপনাদের আবার আরেকটা জিনিস আসে, সেটা হলো দল এবং মত। আমি ব্যক্তিগতভাবে এই অঞ্চলগুলোতে দলমতের বাইরে থেকেই কাজ করছি এর আগে, এবং আমার আগামীতেও দলমতের বাইরে থেকে কাজ করার ইচ্ছা। কিন্তু এই দলমতের বাইরে থাকতে কাজ করতে গেলে যেটা হবে সেটা হলো যে সবার সমর্থন লাগবে, যে আপনারা অন্যান্য ইউনিয়নগুলোকে আপনাদের সাথে রেখে এই কাজগুলোকে এগিয়ে নিতে হবে। আমি একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এই এখন তো এই সরকার তো আমাদের সরকার না, এই দলের সরকার না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। এই সরকারের জন্য এই সময়ে যদি আমরা কিছু কাজ পারি করার জন্য সেটা চেষ্টা করেছি এবং সেই চেষ্টায় কিছুটা সফলতা আসছে। সফলতা মানে হলো যে মসজিদ মাদ্রাসা ভিত্তিক কিছু অনুদান এই সময়ে আমি ব্যবস্থা করেছি, যার মধ্যে যে যে ইউনিয়নে যে যে মসজিদে নামাজ পড়লাম সবগুলো মসজিদেই মিনিমাম 1.5 লাখ টাকা, উপরে 2 লাখ টাকার একটা ব্যবস্থা করা গেছে। এবং এই কাঁঠালেও আমি এটা শুরু করলাম, যেখানে আসলে এখানেও আপনাদেরকে বলতে হয় যে এখানেও মানে একেবারে নিজস্ব জায়গা থেকে কিন্তু আস্তে আস্তে শুরু হয়। আমার বাড়ি সিংড়াইল, আমার বাড়ি তরফদার বাড়ি, আমার বাড়িতে একটা মাদ্রাসা, একটা মসজিদ আছে। আমি যদি এটা না দিয়ে আরেক জায়গায় দিয়ে শুরু করি, এটা বোধহয় হকটা ঠিক মতো পালন করা হয় না। তো সেই জন্য এইবার আমাদের সিংড়াইলের মসজিদ মাদ্রাসার জন্য 1.5 লাখ টাকার অনুদান আমি ব্যবস্থা করেছি। এইটা পর্যায়ক্রমে আস্তে আস্তে করে, যেমন এরপরেই দড়িকাঠায় আমি মিটিং করছি, ওইখানে নামাজ করছি, ওই মসজিদ পাবে। এরপরে আরেক জায়গায় যখন নামাজ পড়বো এবং মিটিং করবো সেই মসজিদ পাবে, যতদিন পর্যন্ত না বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে আমি লট হিসাবে আনতে পারবো ইনশাল্লাহ, আপনাদের যদি সবার সাপোর্ট থাকে তখন এটা আসবে লট হিসাবে, সেটা আসবে অন্যরকম ব্যাপার পুরোটাই। এখন যেমন ভাগাভাগি করতে হয় প্রশাসনের সাথে, যে ভাই আমার কিছু দেন আপনি কিছু নেন, তখন কিন্তু এটা করতে হবে না। তখন আমার কাছে সব থাকবে, আল্লাহ যদি বাঁচায় রাখে, প্রশাসন আমার কাছ থেকে হয়তো কিছু চাবে,
কিন্তু তখন লর্ড হয়ে দেওয়া যাবে। এবং এর মধ্যে আরেকটা সুসংবাদ আছে আপনাদের জন্য। এইটাও একটা কাজ যেটা হয়তো বিগত দিনে সবাই চেষ্টা করছে, কিন্তু ফাইনালি এটা আমার মুখ দিয়েই আপনাদেরকে বলে দিচ্ছি। এটা আমার ইনফরমেশনে চলে আসছে এবং এটা হতে যাচ্ছে খুব শীঘ্রই। আমি এই পিআইও এবং ইঞ্জিনিয়ারিং সেকশন থেকে জেনে বলছি, অনেক দিনের আপনাদের এই প্রবলেম, বনগ্রামের ব্রিজ, এই ব্রিজটা এবার ইনশাল্লাহ হতে যাচ্ছে আপনাদের। তো এই 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 যে জিনিসগুলা, এইগুলা ডেভেলপমেন্ট ওয়ার্ক, উন্নয়ন কাজ, এগুলো যে ভোট আনে সেটা না। এটা হলো যে আপনারা যাকে এমপি করবেন তার নজরে এগুলো আছে কিনা, সে আসলে এগুলো নিয়ে চিন্তা করে নাকি ওইখান থেকে কমিশন খাবে, ওইখান থেকে চাইল খাবে, ওইখান থেকে গম খাবে, এই চিন্তা করে। আপনাদের ওই যে খালি ফ্রেম আছে ফটো লাগানোর মধ্যে, ওই ফ্রেমের মধ্যে ছবি লাগাইতে গিয়ে আপনারা খেয়াল করবেন যে কার ছবি দিলে পরে সে চালের থেকে টাকা নেবে না, গমের থেকে টাকা নেবে না, গরিব মানুষের কাছ থেকে টাকা নেবে না, কমিশন খাবে না, সে উন্নয়ন কাজ করবে। ওই ফ্রেমের ওই ছবিটা এই জন্যই